2001 সালের শরৎকাল। কাশ্মীরের ঐতিহ্যপূর্ণ চিনার গাছের পাতা সবে লালচে হয়ে উঠেছে। চারিদিক তখনও অন্যান্য দিনের তুলনায় বেশ শান্ত। আর তখনই কাশ্মীর উপত্যকায় ওয়াজাহাত হোসেন একটি বোমা বোঝাই টাটা সুমো নিয়ে শ্রীনগরের জম্মু ও কাশ্মীর হাইকোর্ট কমপ্লেক্স অতিক্রম করার মুখে রাজ্যের প্রাক্তন বিধানসভার গেটে আত্মঘাতী হামলা চালান। সেই সন্ত্রাসী হামলায় মোট 38 জনের মৃত্যু হয়েছিল। জয়শ-ই মোহাম্মদ হামলার দায় স্বীকারও করেছিল। দক্ষিণ এশিয়ায় 2000 সালের গোড়ার দিকে সন্ত্রাসবাদের উত্থানের সবচেয়ে জঘন্য ঘটনাগুলোর মধ্যে এই আক্রমণটিকে গণনা করা হয়। ঘটনার 20 বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথি স্কট ক্লার্ক সেদিনের সেই বোমা হামলার কারণ এবং ঘটনার আরও জটিল বিবরণ প্রকাশ করেন। তাদের সর্বশেষ বই স্পাই স্টোরিজে তারা সরাসরি আইএসআই এর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আমেরিকান ক্রাইম নিউজের মতে বিশ্বের সেরা এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা। মোসাদ না, সিআইএও না এবং রও না, বিশ্বের বাঘা বাঘা সব ইন্টেলিজেন্সকে পেছনে ফেলে মার্কিন ক্রাইম নিউজ কেন এই তৃতীয় বিশ্বের 84তম অবস্থানে থাকা পাকিস্তানের ইন্টেলিজেন্সকে সেরা বলছে? প্রযুক্তি, দক্ষতা নাকি পশ্চিমা বিশ্বের মতো? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের নেতা ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল এই তো কয়েকদিন আগে। ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন তিনি। সুস্পষ্টভাবে ইমরান খান এই ঘটনার জন্য সরাসরি আঙুল তুলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। এর বাইরে তিনি একটি প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকেও দায়ী করেছেন। ইমরান খানের বিশ্বাস তাকে হত্যা চেষ্টার পেছনে হাত ছিল দুর্ধর্ষ গুপ্তচর বাহিনী আইএসআইয়ের শীর্ষস্থানীয় 3 জেনারেলের। পাকিস্তানের রাজনীতি এমনই এক গোলক ধাঁধা, সেই ধাঁধাকে আরও জটিল এবং রহস্যে ঢেকে দিয়েছে পাকিস্তানের এই গুপ্তচর বাহিনী। অবাক করা বিষয় হলো আইএসআই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সিক্রেট সার্ভিস। এটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1948 সালে, যেখানে উপমহাদেশের অন্য আরেকটি প্রভাবশালী সিক্রেট সার্ভিস রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর জন্ম হয় 1968 সালে। আইএসআই এর জন্ম হয় প্রথম কাশ্মীর যুদ্ধে চিরাচরিত গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে। সেই যুদ্ধে ব্রিটিশদের হাতে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ও মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই ব্যর্থ হয় প্রতিপক্ষের তথ্য সংগ্রহ নিজেদের সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় করতে। সেই থেকে একটি শক্তিশালী ও সর্বময় কর্তৃত্ব সম্পন্ন সিক্রেট সার্ভিসের প্রয়োজনীয়তা অনুভব করে পাকিস্তান সরকার। তাই যেমনটা নাম, সেখান থেকে আন্দাজ করতে পারি ইন্টার বা আন্তঃপ্রাতিষ্ঠানিক গোয়েন্দা সংস্থা হিসেবে গড়ে ওঠে আইএসআই। একটু সময় নিচ্ছি। প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা এবং রেটিংয়ের ভিত্তিতে বাংলাদেশের 1 নম্বর ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাপ ডকটাইম। আপনি বা আপনার পরিবারের যে কোনো সদস্য যে কোনো সময় অসুস্থ হতে পারেন। রোদ, ঝড়, বৃষ্টি বা জ্যাম পার হয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করেও ডাক্তার দেখানোর স্মার্ট ওয়ে আছে, আর তা হলো ডকটাইম। এখানে আপনি মাত্র 99 টাকায় অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার আর 149 টাকায় মহিলা গাইনি ডাক্তার ও শিশু রোগ চিকিৎসায় তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন দিন রাত 24 ঘন্টার যে কোনো সময়। এর বাইরেও এই অ্যাপে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন নির্ধারিত ফি দিয়ে। ডাক্তার দেখানোর পর স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপে ডিজিটাল প্রেসক্রিপশন চলে আসবে। ডকটাইম অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ 10% ডিসকাউন্টে মেডিসিনের অর্ডার করতে পারবেন এবং সাথে উপভোগ করতে পারবেন ফ্রি হোম ডেলিভারি। ডকটাইম অ্যাপ হতে পারে আপনার এবং আপনার পরিবারের বিপদের বন্ধু। এই ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এখনই ডাউনলোড করুন অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করুন ডকটাইম। ডকটাইমে থাকা সকল ডাক্তার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত। থাকছে ভয়েস অফ ঢাকার প্রোমোকোড VOD30। আগামী 15 দিন এই প্রোমোকোড ব্যবহার করে যে কোনো ডকটাইমে যে কোনো কনসালটেশনে 30% ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্ট সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। ফিরে আসি আইএসআইতে। এই প্রতিষ্ঠানের সত্যিকারের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন ব্রিগেডিয়ার রবার্ট ক্যাথোমে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির এই অফিসার দেশভাগের পর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং 1947-48 সালে কাশ্মীর যুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে গিলগিট বালতিস্তান জয় করেন। শুরুতে আইএসআই শুধুমাত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা এখন যে পাখতুনখোয়া প্রদেশ আর কাশ্মীর ছাড়া অন্য কোনো আভ্যন্তরীণ অঞ্চলে খবরদারি করত না। তবে 1998 সালে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর যে কোনো আভ্যন্তরীণ ব্যাপারেও তাদের খবরদারি অত্যন্ত বেড়ে যায়। তবে আইএসআইয়ের সত্যিকারের বিশাল ক্ষমতাধর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে ওঠার পেছনে রয়েছে পাকিস্তান সামরিক শাসক জিয়াউল হক। তার কারণ আছে দুটো, একটি আভ্যন্তরীণ এবং অন্যটি আন্তর্জাতিক।
আভ্যন্তরীণ কারণ হলো সে সময় একদিকে যেমন জিয়াউল হক অনেক বেশি সামরিক প্রশাসনের দিকে নির্ভরশীল হয়ে উঠেছিলেন বেসামরিক প্রশাসনের চেয়ে, অন্যদিকে আইএসআইকে মোকাবেলা করতে হচ্ছিল পিপলস পার্টি অব পাকিস্তান বা পিপিপির মতো সংগঠিত বিরোধী দলকে। আর আন্তর্জাতিক কারণটা হলো স্নায়ুযুদ্ধের পরিস্থিতি। এ সময় সোভিয়েত ও মার্কিনদের মধ্যে চলা প্রায় 40 বছরের স্নায়ুযুদ্ধের অন্যতম দৃশ্য মঞ্চায়িত হচ্ছিল হেলমন্দ পাহাড়ের পাদদেশে আফগান ভূমিতে। সোভিয়েত সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পুরো পশ্চিমা শক্তি। অর্থ, অস্ত্র ও কৌশলগত সহায়তা দিয়ে আফগান মুজাহিদিনদের জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। আর এই সমস্ত অর্থ ও অস্ত্রের সংগ্রহ আর বন্টনের দায়িত্ব এসে পড়ে আইএসআইয়ের হাতে। রাতারাতি তারা বনে যায় বিশ্বের অন্যতম ধনী গোপন সংস্থা। তারপরও আমেরিকার সিআইএ আর ইসরায়েলের মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার সাথে কৌশলগত যোগাযোগ ও সহায়তা তাদেরকে করে তোলে খুবই দক্ষ এবং করিতকর্মা। পুরো 80 দশকের আফগান যুদ্ধের সময়কালে তারা হয়ে ওঠে সংখ্যায় পৃথিবীর সবচাইতে বড় সিক্রেট সার্ভিস এজেন্সি। 1988 সালে সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যুর পর তারা নিজেই একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হাজির হয়, কারণ জিয়াউল হকের মৃত্যুর পরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির অবশ্যম্ভাবী জয়ের সম্ভাবনায় আইএসআই আশঙ্কিত হয়ে পড়ে। যেহেতু পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিচারিক হত্যাকাণ্ডে তাদের সহযোগিতা ছিল, তাই তারা আশঙ্কা করছিল বেনজির ভুট্টো ক্ষমতায় এসেই আইএসআইয়ের ক্ষমতাকে সংকুচিত করে ফেলতে পারে। তাই বেনজিরকে ক্ষমতায় আসা থেকে রুখতে নওয়াজ শরীফের নেতৃত্বে ইসলামিক জামহুরি ইত্তেহাদ নামক দল সংগঠিত করে। কিন্তু তার সত্ত্বেও বেনজিরের পাকিস্তান পিপলস পার্টিকে দমানো যায়নি। নির্বাচনে জিতে বেনজির মুসলিম দুনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে কোনোভাবেই রুখতে না পেরে আইএসআই ষড়যন্ত্রের পথ বেছে নেয়। এমনকি তারা সেই যুগে 1988 সালে ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সফরের সময় দুই প্রধানমন্ত্রীর ফোনালাপে আড়ি পাতে। আইএসআইয়ের এহেন কার্যকলাপে বিরক্ত হয়ে বেনজিরও আইএসআইয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন। এতে আইএসআই মরিয়া হয়ে ওঠে এবং বেনজিরকে ক্ষমতা থেকে সরাতে অপারেশন মিডনাইট জ্যাকাল শুরু করে, যার মাধ্যমে ব্যাপক কারচুপির মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতায় বসায় আইএসআই। নওয়াজ সরকারের সময় সবচাইতে আলোচিত এবং কুখ্যাত ঘটনা ছিল সেনাপ্রধান আসিফ নেওয়াজ জানজুয়ার রহস্যময় মৃত্যু। 1993-তে আবার বেনজির ভুট্টো নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে আবার সরকারের সাথে আইএসআইয়ের এই যুদ্ধ শুরু হয়ে যায়। বেনজির মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকেই আইএসআই পিপলস পার্টির সংসদ সদস্য, মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ আমলাদের উপর নজরদারি শুরু করে। বেনজির সরকারের দ্বিতীয় মেয়াদে মেহরান গেট বা মেহরান ব্যাংক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এই ব্যাংকের মাধ্যমে ব্যাপক আর্থিক কারচুপি করে আইএসআই। নওয়াজ সরকারও ক্ষমতায় এসে আইএসআইকে ভুট্টো ডাইনেস্টির বিরুদ্ধে লড়াইতে সমর্থন করে যান। ভুট্টোর পতনের পর পারভেজ মুশারফের সামরিক শাসনকালে তিনি আইএসআইকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। যেহেতু মুশারফ নিজেও একজন উর্দিধারী, তাই ধারণা করা হচ্ছিল নির্বাহী বিভাগের সাথে আইএসআইয়ের দশকব্যাপী যুদ্ধের বোধহয় এবার অবসান ঘটল। কিন্তু 2001 সালে আইএসআই ডিরেক্টর জেনারেল মাহমুদ আহমেদ মুশারফের নির্দেশের বিরুদ্ধে গিয়ে আফগানদের যুক্তরাষ্ট্রের দাবি না মানার পরামর্শ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাহমুদ আহমেদকে সরিয়ে দেওয়া হয় এবং পুরো মুশারফের শাসনামলে আইএসআই আর কোনো বিরুদ্ধতা করেনি। মুশারফের 10 বছরের শাসনের পর 2008 সালের নির্বাচনের পূর্বে বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড সহ অনেক সহিংসতার জন্য আইএসআইকে দায়ী করা হলেও কখনোই কোনো কিছু প্রমাণ করা যায়নি। 2008 নির্বাচনের পর আইএসআইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী পিপলস পার্টি ও আইএসআইয়ের মিত্র ভুট্টোর মুসলিম লীগ সমঝোতায় আসলে আইএসআইয়ের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকিতে পড়ে যায়। তাই তারা ক্রমে পাকিস্তান ক্রিকেট তারকা ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টিকে শক্তিশালী করে গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় ইমরান খান 2018 সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন। কিন্তু ইমরান খানের স্বাধীন পররাষ্ট্র নীতিতে আবারও শঙ্কিত হয়ে ওঠে পাকিস্তানের ডিপ স্টেট। তাই পুরনো মিত্র মুসলিম লীগ আর পুরনো শত্রু কিন্তু নতুন মিত্র পিপলস পার্টিকে নিয়ে 2022 সালের মার্চে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকেও সরানো হয় ক্ষমতা থেকে। বাংলাদেশে যে 5টি বিদেশি গোয়েন্দা সংস্থার সবচেয়ে বেশি সক্রিয় আছে বলে বিবেচনা করা হয়, তার মধ্যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তর্ক সাপেক্ষে সবচেয়ে সক্রিয় গোয়েন্দা সংস্থা ধরা হয়ে থাকে। এই সংস্থা বাংলাদেশের অনেক ইতিহাস বিখ্যাত কুখ্যাত ব্যক্তি ও ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত বলে প্রচলিত আছে। মাঝখানে কয়েক বছর বিরতির পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ঢাকায় আবার সক্রিয় হয়ে উঠেছে বলে সরকারি সংস্থাগুলো মনে করছে। বিশেষ করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 2015 সালে ঢাকায় পাকিস্তান হাই কমিশন থেকে দ্বিতীয় সচিব ফারিনা আশরাদ এবং 2016 সালে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে লেনদেনের সময় আটক ভিসা কর্মকর্তা মাজার খানকে প্রত্যাহারের পর আইএসআই নিজেদের লাগাম টেনে ধরেছিল। করোনা ভাইরাস সংক্রমণের সময় সারা বিশ্ব যখন ভুল তথ্য ও ভুল খবরের বিরুদ্ধে লড়াই আছে, ঠিক এমন একটা সময় আইএসআই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাতে বেশ তৎপর। কি মনে হয় আপনার, র নাকি আইএসআই? কে বেশি সক্রিয় বাংলাদেশে?